আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইসলাম চ্যানেল বাংলার বিশেষ আয়োজন ভালোবাসি কমিউনিটিতে। বরাবরের মতো আজকেও আমরা এই কমিউনিটির একটি সংগঠনের কার্যক্রম নিয়ে আপনাদের সামনে আলোচনা করব এবং এই জন্য আমরা আজকে স্টুডিওতে যাদেরকে আমন্ত্রণ করেছি, এই সংগঠনটি আমাদের ইউকের বাঙালি কমিউনিটির কাছে অত্যন্ত পুরনো এবং ঐতিহাসিক একটি সংগঠন, বাংলাদেশ সেন্টার লন্ডন। এই সংগঠনটি আমাদের মুক্তিযুদ্ধের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং এরপর থেকে এই সংগঠনটি কমিউনিটি সেবা করে আসছে। আমরা আজকে এই বাংলাদেশ সেন্টারের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করব এবং আলোচনার জন্য স্টুডিওতে আমাদের সঙ্গে দুজন অতিথি উপস্থিত আছেন। চলুন আমরা প্রথমেই আমাদের অতিথিদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেই। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ সেন্টারের জেনারেল সেক্রেটারি মোহাম্মদ দিলওয়ার হোসেন। দিলওয়ার ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের সঙ্গে আছেন সেন্টারের ভাইস চেয়ার এবং আমাদের কমিউনিটির পরিচিত ব্যবসায়ী তাফাজ্জল মিয়া। তাফাজ্জল ভাই, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম, জুম্মা মুবারক, what a pleasure to be here. আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আসলে আমাদের কমিউনিটির জন্য যে সংগঠনগুলো কাজ করে সেই সংগঠনগুলোকে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। আমরা তো অনেক সময় নিউজ করি 1.5 মিনিটে 2 মিনিটের নিউজ, কিন্তু এটা 1 ঘন্টার প্রোগ্রাম এবং এই প্রোগ্রামে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি এবং আমরা আলোচনাটা শুরু করতে চাই আপনাদের মাধ্যমে। আমি দিলওয়ার ভাইয়ের কাছ থেকে শুরু করি। সেটা হলো যে আপনারা তো সংগঠনটা পুরনো, যেটা আমাদের মুক্তিযুদ্ধের ক্যাম্পেইনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং এটার এই কারণে এই সংগঠনের প্রতি এই বাংলাদেশের এই দেশের যারা ইউকের কমিউনিটি বাঙালি কমিউনিটির মানুষের আলাদা একটা আছে, সিম্পিতি আছে। সব কিছু মিলিয়ে এই সংগঠনটার সঙ্গে আপনি তো দীর্ঘদিন যাবৎ জড়িত এবং গত নির্বাচনে আপনারা নির্বাচিত হয়ে এখন সংগঠনটি চালাচ্ছেন। আপনার কাছ থেকে শুনি যে আপনারা এখন কী অবস্থায় আপনাদের কার্যক্রম চলছে। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ সেন্টার বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই সেন্টার থেকে আমাদের প্রবাসীদেরকে এখানে ঐক্যবদ্ধ করা, মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন জানানো আমাদের প্রয়াত জাস্টিস আবু সাঈদ চৌধুরীর নেতৃত্বে এখানে সংগঠিত হয়েছিল এবং এটা আমরা মনে করি বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বাধীনতার একটি স্মারক প্রতিষ্ঠান। আমাদের অনেকেই প্রয়াত হয়েছেন আমাদের কমিউনিটির মুরব্বিয়ানরা, ওনারা এই বিল্ডিংটি ক্রয় করেছিলেন এবং সাথে সাথে তৎকালীন বাংলাদেশ সরকার একটা বড় রকমের অনুদান দিয়েছিল এবং সাথে সাথে আরও কয়েকটি 4টি সংগঠন, কর্পোরেট সংগঠন, ওনারাও সাহায্য করেছেন। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ হাই কমিশন, সোনালী ব্যাংক ইউকে এবং ইংলিশ একটি চ্যারিটি প্রতিষ্ঠান টোকেজ। যাই হোক, এটা আমাদের মুরব্বিয়ানরা অনেক বছর থেকে এটা পরিচালনা করে আসছেন কমিউনিটির স্বার্থে। এখানে কমিউনিটির মানুষদেরকে গ্যাদারিং করা হতো, বাংলা ক্লাস, আরবিক ক্লাস, জুমার নামাজ, বিভিন্ন ফ্যাসিলিটি ছিল এবং গানের ক্লাস কমিউনিটির সাথে যেগুলা হয়। মধ্যখানে 2014 সাল থেকে প্রায় 14 থেকেই আমাদের এই সংস্কারের জন্য, বিল্ডিং সংস্কারের জন্য কাজ শুরু হয়। তো মধ্যখানে থেমেছিল, এরপরে আবার 18 সালে পুরোপুরি সেন্টার বন্ধ হয়ে যায়। এটা লিস্টেড 2 বিল্ডিং বন্ধ হওয়ার পরে প্রায় 6 বছর বন্ধ ছিল। আমরা 2021 সালের 19 ডিসেম্বর সেন্টারটি আবার আমরা নতুনভাবে কার্যক্রম শুরু করি। মধ্যখানে এই 5-6 বছর বন্ধ থাকার ফলে অনেকটা গ্যাপ তৈরি হয় কমিউনিটির সাথে, মানুষের সাথে যারা আগে আসা যাওয়া করতো। দীর্ঘদিন বন্ধ থাকায় বন্ধ ছিল। এরপরে আস্তে আস্তে আমরা আবার কমিউনিটির মানুষদেরকে আমরা আকৃষ্ট করার জন্য বিভিন্ন উদ্যোগ নেই। যাই হোক, এক পর্যায়ে 2023 সালের 26 নভেম্বর বাংলাদেশ সেন্টারের একটি বড় নির্বাচন অনুষ্ঠিত। এর আগে হয়েছে একবার ছোটোখাটো, তখন মেম্বার এত বেশি ছিলেন না, প্রচুর মেম্বার। এটা বড় নির্বাচন অনুষ্ঠিত। সেই নির্বাচনে 2টি পক্ষ প্রতিদ্বন্দ্বিতা করে। যেহেতু স্বাভাবিক, 2টি পক্ষ থাকলেই নির্বাচন হয়, নতুবা নির্বাচনের কোনো প্রয়োজনীয়তা পড়ে নাই। 2টি পক্ষ থাকে। বাংলাদেশ সেন্টারের কনস্টিটিউশনেই 1984 যেটা করা হয়েছিল, এইটারে ফলো করেই এই সংগঠনটা চলতেছে। এটারে আর বর্তমান সময় উপযোগী, বর্তমান সময়ের সাথে যুগোপযোগী করে আর আমরা আসবো আপনার কাছে আলোচনায়। নির্বাচনের পর থেকে আপনারা চালিয়ে আসছেন। 2023 সালের 26 নভেম্বর নির্বাচনের পর থেকে আমরা দায়িত্ব নিয়ে, যারা নির্বাচিত হয়েছেন, আমরা দায়িত্ব নিয়ে আমরা এই সেন্টার পরিচালনা করছেন। আমি একটু তফাজ্জল ভাই কাছে, তফাজ্জল ভাই, আপনি তো
সম্ভবত নতুন বেশ দিন নয়, যদিও আমি মেম্বার ছিলাম অনেক বছরের, অনেক বছরে বাট জড়িত হয়েছি I can say since the election. সিন্স দ্য ইলেকশন। Yeah, মানে 26. আপনাদের মতো মানুষের তো আসলে জড়িত হওয়ার দরকার এই ধরনের সংগঠনগুলোতে। আপনারা তো মানে কমিউনিটির মানে সফল ব্যবসায়ী। আপনার কাছে কেমন লাগছে যে? No, it's good. There is challenges in everything. আমি একসাথে দিলওয়ার ভাইয়ের সাথে একটা জিনিস আরো অ্যাড করতাম, যেগুলো সার্ভিস বিগত স্টার্টিং থেকে আমরা বাংলাদেশ সেন্টার দেওয়া হইতো, এর সাথে সাথে এই দেশের যারা স্টুডেন্ট হলাইতা এরা অ্যাকোমোডেশনও দেওয়া হয়েছে এই বাংলাদেশ ঐতিহাসিক বাংলাদেশ সেন্টার। এটা কিন্তু বহুত বড় একটা, আমি মনে করি তৎকালের লাগি খুবই ইম্পর্টেন্ট জিনিস আছে, ভাইটাল পার্ট অফ আওয়ার কমিউনিটি। কারণ অনেক মানুষ আইতা এই দেশ সরি বিয়াদমা ফরওয়া বাক্স একটা লইয়া didn't know where to go. So Bangladesh Center was a hub and it has given so much to our community. Either এরার মধ্যে অনেক মিলিয়নারও হয়ে গেছেন, ব্যবসায়ীও হয়েছেন এবং সমাজ সেবকও আছেন। So it played a huge role from the get-go of liberation of Bangladesh. আমার কাছে কিরম লাগছে, ভালো লাগছে। এই যে বাংলাদেশ সেন্টারটা আসলে বাঙালি জাতির, আর আমরা যারা কাউন্সিল অফ ম্যানেজমেন্ট বলেন, যারা মেম্বারও বলেন, এরা কাস্টোডিয়ান, এই বাঙালি জাতির সম্পত্তিটার কাস্টোডিয়ান। তো আমরা আজ আছি কালকে নাই, সেটা বড় কথা নয়। বড় কথাটা হইলে গিয়ে যেন সার্ভিসগুলা যেগুলো এক্সপেকটেশন আছে এগুলো আমরা প্রোভাইড করতেছি না, অ্যান্ড উই আর ডুইং আওয়ার আটমোস্ট। যেমন রিসেন্টলি আমরা মহিলাদের, প্রফেশনাল মহিলাদের নিয়ে একটা প্রোগ্রাম করেছি, ইয়ং জেনারেশন রে আমরা এই জড়িত করতেছি, তাদেরকে প্ল্যাটফর্ম দিতেছি, which I feel whatever benefits our community we're here to provide. I'm sure Dilwar Bhai will agree with this. মানে এটা খুব সুন্দর প্রোগ্রাম ছিল, যেটা আপনি মনে বলতে চাচ্ছেন সেটা হচ্ছে বাংলাদেশি ইয়াং প্রফেশনালদের নিয়ে আপনারা করেছেন। হ্যাঁ, মানে এই প্রোগ্রামটা মূলত আমাদের করার উদ্দেশ্য হলো যে দুইটি কারণ আছে এখানে। একটি হলো কি, আমরা যারা সেন্টার সার্ভিস করতেছি বা সেন্টারের সাথে সম্পৃক্ত অনেক বয়স্ক যারা ফাউন্ডার মেম্বার অনেকেই মৃত্যুবরণ করেছেন। আমাদের সকলকে একদিন না একদিন চলে যেতে হবে। এর পরবর্তীতে এই বাঙালির এই এত বড় একটি প্রতিষ্ঠান, এই এত মূল্যবান একটি প্রতিষ্ঠান এবং মুক্তিযুদ্ধের সাথে স্মৃতি বিজড়িত, এই প্রতিষ্ঠানের দায়িত্ব কারা নেবে? তো আমাদের মূল উদ্দেশ্য হলো কি যে এদেশের যারা ইয়াং প্রফেশনাল আছে, ইয়াং জেনারেশন যারা আছে, তাদেরকে আস্তে আস্তে আমরা সম্পৃক্ত করা। এটা আমাদের একটা সূচনা ছিল। এই লাস্ট একটা অনুষ্ঠান করলাম আমরা 17 মে, প্রায় 100-এর মতো ইয়াং প্রফেশনাল। এখানে যারা গেছেন বা সবাই দেখছেন, এরা খুব ভালো ভালো স্টুডেন্ট ছিল। কেউ অক্সফোর্ড থেকে রেজাল্ট করেছে, কেউ কুইন মেরি, কেউ কেমব্রিজের স্টুডেন্ট, এবং ভালো প্রফেশনাল জবও করে। তারা খুবই উৎফুল্ল এবং তাদেরকে যে টপিক যেগুলো দেওয়া হয়েছে বাংলাদেশ রুটস সম্পর্কে, বাংলাদেশে কি ছিল, বাংলাদেশে কে, অনেক অনেক ধরনের, তো এগুলো তারা শিখছে, তারা জানছে, এবং গ্রামের পরিবেশ কীরকম এগুলা। এটা তারা খুবই উৎসাহী হয়েছে এবং আগামীতে আমরা আরেকটা আগামীতে করবেন। এটা আমার একটা প্রশ্ন ছিল যে আগামীতে করবেন, এবং এই যাদেরকে আপনারা নিয়ে আসছেন ইয়াং প্রফেশনাল, এর মধ্যে কি আপনারা মানে এই সংগঠনের সাথে আমাদের যারা প্রতিষ্ঠাকাল থেকে যারা জড়িত ছিলেন, যারা আপনি বললেন যে অনেক ফাউন্ডার মেম্বার তারা দুনিয়াতে নেই, তাদের তো ছেলে মেয়েরা আছে, তাদের নাতি নাতনি আছে, ওদেরকেও আপনারা? আমরা ওদেরকে চেষ্টা করছি। অনেকে, আমি বলি একটা কথা, যারা ফাউন্ডার মেম্বার ছিলেন ওনাদের ছেলেমেয়েরা কিন্তু এখন আর বুড়ো হয়ে গেছেন, মানে বয়স হয়ে গেছে। আমরা ওনাদের ছেলেমেয়েদেরকে আমরা সবসময় এনকারেজ করি, সবসময় যে কোনো অনুষ্ঠানে দাওয়াত দেই। অনেকে আসে, অনেকে আসেন না। আর আমাদের ফাউন্ডার মেম্বারের আপনি 29 ফাউন্ডার মেম্বার ছিলেন, এর মধ্যে মাত্র 9 জন জীবিত আছেন। এর মধ্যে প্রায় 4-5 জন বাংলাদেশে স্থায়ীভাবে বসবাস করেন। ওনাদের ছেলে সন্তানরা হয়তো দেশে আছে বা এখানে আর কমিউনিকেট করা যায়, যাদের সাথে যোগাযোগ করা সম্ভব তাদেরকে আমরা আমন্ত্রণ জানাই। তারা বিভিন্ন অনুষ্ঠানে এসে তাদের বাবাদের, চাচাদের ছবি দেখে। আমার একটা পিকচার গ্যালারি আছে এখানে ফাউন্ডার মেম্বারদের, এটা দেখে অনেক আবেগ আপ্লুত হয়। আমরা চেষ্টা করতেছি তাদের, ওই যে যারা নতুন এই ইয়ং প্রফেশনাল আসছিল, তারা এখানে এসে ছবিগুলো দেখছে, তারা রিকগনাইজ করতে পারছে যে উনি তার দাদা, উনি বাবার চাচা,
এটা তারা করছে খুবই উৎফুল্ল। এর মধ্যেও কিছু ছিল। আচ্ছা। আমরা আরো খুঁজতেছি তাদেরকে আরো সম্পৃক্ত করার, এবং আস্তে আস্তে তাদের নিয়ে আমরা একটা ছোট্ট একটা টিম গঠন করব। যে আমরা আসলে সত্যি কথা বলতে কি, আমার ছেলে সে তার ফ্রেন্ডকে চিনে, আমি তার ফ্রেন্ডকে চিনার কথা না, তার মাধ্যমে তারে আনতে হবে। তো ওই রকমের তাদের নিয়ে আমরা একটা টিম গঠন করব, যেভাবে তারা খুঁজে খুঁজে ইয়াং প্রফেশনালদের নিয়ে আসে এবং এটার সাথে আরো সম্পৃক্ত হয়। এখানে তাদের যদি কোনো অনুষ্ঠান থাকে, তাদের কোনো প্রোগ্রাম থাকে ইয়াংদের, আমরা এই সুযোগ, এই ফ্যাসিলিটি তাদেরকে দিব যে তারা এখানে করুক। তাদের রুটটা বাংলাদেশের যে রুটে আসুক, এবং এখানে বাংলাদেশ সেন্টার করলে অটোমেটিক বাংলাদেশের একটা পরিচিতি চলে আসে। এটা আমরা চেষ্টা করতেছি। মানে এ ধরনের কোনো প্ল্যান আছে কিনা আপনাদের, যে এই যে প্রফেশনালদেরকে আপনারা এক জায়গায় নিয়ে আসলেন, তাদেরকে বাংলাদেশে নিয়ে যাওয়ার কোনো প্ল্যান আছে? আপাতত নাই, আপাতত আমাদের প্ল্যান নাই, বাট ইউ নো দ্য enthusiasm in that room on that day I saw was extraordinary in the sense তারা যেমন বাংলাদেশ সেন্টারও আইয়া কিছুটা অনুভব করছে যে তারা বাংলাদেশও আইছে, নাম্বার ওয়ান। and the history and the legacy of Bangladesh Center is commendable. আমরা ময়মুরবিও বলতে যেন আমরা এই ইতিহাস একটা বিল্ডিং, গ্রেট 2 বিল্ডিং আমরা লড়াই হয়ে গেছেন। দেখুক এর সাথে সাথে I think it's fair to say Bangladesh Center went to a regeneration, কারণ এটার অবস্থাটা খুবই কাহিল ছিল, কারণ ডিল্যাপিটেশনের অবস্থায় ছিল। যাও দিলওয়ার ভাই এবং যারা আসলা এই কাউন্সিল অফ ম্যানেজমেন্ট 2021 এর আগে, প্রায় টু 2021, অনেক কষ্ট করছেন তারা, অনেক স্ট্রাগল হইরা এটারে একটা এই বিল্ডিং কোম্পানি লগে পার্টনারশিপ হইয়া আমরা এটারে রিভাইভ করছেন। সো যারা করছেন আসলে এরা সবে ধন্য পাওয়ার দরকার, কারণ এখন গেলে বাংলাদেশ সেন্টার ইটস সামথিং ডিফারেন্ট। আর এটার লাগি সবেও আমি মনে করি একবার দুন যাইন ম্যাগনেটের মতো টানবো, কারণ ইতিহাস আছে এখানেও। প্রথম বাংলাদেশ ফ্ল্যাগ টানো হয়েছে, প্রথম বাংলাদেশ হাইকমিশনার অফিস আসছিল, সো মাচ। আর এর সাথে সাথে আমরা বাংলাদেশ সেন্টারে এমন ভাবে একটা এমন সাজাইয়া তোলা হয়েছে, সেক্রেটারি রুম যেটা, এখানের মাঝে যে 29 ফাউন্ডার এবং 4 কর্পোরেট সবের একটা ফটো আছে। সো উই ক্যান কানেক্ট টু ইট। ইয়েস, যেমন একটা ডাউন সাইডও আছে, সব কিছু কিন্তু পজিটিভ নয়। ইয়েস, দ্য লোকেশন ক্যান বি বিট চ্যালেঞ্জিং, কারণ ওয়েস্ট লন্ডনে তৎকালও কিন্তু আমরা বাংলাদেশিরা ব্যবসায়ীরা আসলা, ফ্যামিলিয়ারও থাকতা, এখন একটু নাম্বারটা কমিয়ে গেছে। সো দ্যাট ইজ এ চ্যালেঞ্জ ফর আস টু পুল দেম দেয়ার, বাট ওয়ান্স দে আর দেয়ার দে লাভ ইট। সো এই যে অনেক কষ্ট করে আপনারা একটা পুরো বিল্ডিংটাকে একটা সিস্টেমে নিয়ে আসছেন, এবং যেটা আপনি বলছিলেন যে আমরা সবাই জানি যে আগে স্টুডেন্টরা বাংলাদেশ থেকে আসার পর যাদের এখানে কোনো সহযোগিতা বিশেষভাবে ওরা থাকার একটা খুব স্বল্প খরচে থাকার মতো একটা জায়গা হতো। এই ব্যবস্থাতে কি আগামীতে ফিরে আসার সম্ভাবনা আছে? আপাতত নাই, এখন তো নাই, আমি জানি যে এখন তো আপনার একটা সিস্টেমের মধ্যে আছে। এটা থাকার কারণ আছে, একটু বুঝে বললে বুঝবে। ওকে, আমি বলবো। সো এই বিল্ডিংটা ডেলাপিটেশন মানে হইলে গিয়ে আমি এই পর্যায়ে আসছিল কাউন্সিলে নিয়ে নিতে চাইছিল, একদম হ্যাঙ্গিং অন দ্য থ্রেড। সো আরেকটা বিল্ডিং কোম্পানি আমরা দেশির এরার সাথে পার্টনারশিপ হইয়া এটার রিভাইভ করা হয়েছে। So when people are going to invest money, they need returns. So এই এগ্রিমেন্টটা ছিল, ওদেরকে লিজ দেওয়া হয়েছে আমাদের 9 বছরের ছিল। আমি সেটাই বলার চেষ্টা করেছিলাম যে যেহেতু একটা সিস্টেমের মধ্যে আছে, সিস্টেমটা শেষ হওয়ার পরে জি এই জিনিসটাই যে লিজটা শেষ হইব, বাট লিজটার মধ্যে ওরা in order to regain return of investment, they had to have some sort of income generating after the completion of the work. So যে 14টা self-contained flat, self-contained studio room যেটা বলতে পারেন, ওরা ওদের কাছে ইনকামের জন্য, because they've invested a lot of money and quite rightly so, they have to look at return of investment. So যখন লিস্টটা শেষ হয়ে যাবে আমার মনে হয় তখন আমরা
এই ধরনের চিন্তা ভাবনা করতে পারে। মানে যেটা আপনারা প্রথম থেকে বলে আসছিলেন যে কমিউনিটির কাছে ফিরিয়ে দেওয়া হবে আবার যদি লিজ শেষ হয়ে যায়। জি জি জি, মানে এটা আশা করা উচিত যে এটা হবেই। Absolutely, why not? Because that is an agreement বাট with the আগের যে ফ্যাসিলিটি বা আগের হিসাব মতো চললে হবে না। না, সেটা তো হবে না, অনেক অবশ্যই। Time has changed. অনেক চেঞ্জ So, হয়েছে। time has আর শুধু changed. স্টুডেন্টরা এখানে থাকে না, এখানে বাংলাদেশের যারা সিএসপি অফিসার, বাংলাদেশের যারা জব করতো, অনেকে এখানে উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য আসছে, ওনারাও থাকতো। এখনো মাঝে মধ্যে ইমেইল আসে যে সুযোগ আছে নি, থাকার জায়গা আছে। অনেকেই জাজ আছে, ব্যারিস্টার আছে, লয়ার আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, অনেকেই আছে। ইনকোয়ারি দেন। So Bangladesh Center has given a প্রচুর, lot. মানে এটা কম পয়সা থাকা যেত আর কি। এটা সুবিধা ছিল। যাই হোক, দেখা যাক কি আমি আবার আপনাদের আমি আবার আপনাদের একটু অ্যাক্টিভিটিজ আসতে চাই। সম্ভবত এই রোববারে আরেকটা প্রোগ্রাম আপনারা করছেন, রবীন্দ্র নজরুল জন্মবার্ষিকী, রবীন্দ্র নজরুল জন্ম জয়ন্তী। জি জি, অনুষ্ঠান করতেছি। এখানে কি মানে নিশ্চয়ই এখানে গান বাজনা হবে, এখানে কি মানে লোকাল? মূলত এখানে এই যে সাংস্কৃতিক পরিমণ্ডল, যেটা সাংস্কৃতিক অনুষ্ঠানটা, আবৃত্তি, গান, কমিউনিটির সবাই থাকবে, এটাই হবে নজরুল এবং রবীন্দ্রনাথের। এই সমস্ত অনুষ্ঠানে কি আপনারা ইয়াংদেরকে দাওয়াত দেন? যারা আমরা দেই দাওয়াত, বাট অনেক ইয়াংরা মানে এটা নিয়ে বুঝতে পারে না, বাংলা গান অনেকেই বুঝে না, তারা হয়তো আগ্রহ থাকে না, আসে না। বাট আমরা অন্যান্য যে অনুষ্ঠান আছে, মনে করেন আপনি ওই যে যেটা গেল ইয়াং প্রফেশনাল, এটা তো তাদেরই প্রোগ্রাম। এর আগে জানুয়ারি 12 আমরা একটা করেছিলাম শুধু উইমেন্সদেরকে নিয়ে, মহিলাদেরকে নিয়ে, প্রফেশনাল শুধু মহিলা, এবং তাদের এই যে বিভিন্ন প্রবলেম, সমস্যা, এগুলা নিয়ে। তো এখানে আবার ওই ইয়াং মহিলারা, উইমেনরা আসছিল, অনেকে ছেলে মেয়েদেরকে নিয়ে আসছিল। এটাও একটা খুবই ভালো অনুষ্ঠান হয়েছে এবং এটা খুব ভালো একটা ফিডব্যাক পেয়েছি। এবং আগামীতে আমাদের প্ল্যান আরেকটা প্রোগ্রাম আমরা করব। আমি বলি, ঘটনাটা হলো মানে আরেকটা প্রোগ্রামের উদ্দেশ্য হলো যে এটা মেন উইমেন, ফিমেল মেল দুইটা মিলিয়ে। আমি তো সেটা বলতে চাইছিলাম যে মেলদের জন্য আলাদা কোনো অনুষ্ঠান না কেন? না না, এটা আমরা একসাথে করতেছি। এটা করার একমাত্র উদ্দেশ্য হলো, আপনি জানেন এদেশে অনেক মানুষ স্ট্রাগল করে সে তার নিজে প্রতিষ্ঠিত হয়েছে। তো আমরা চাচ্ছি যে আমি মনে করেন স্ট্রাগল করছি, কইরা হয়তো আমি একটা ভালো জব করতেছি, বা সামাজিকভাবে আমি একজন প্রতিষ্ঠিত বা ব্যবসা করতেছি, এরকম আমরা খুঁজে 4-5 জন মানুষ বাইর করতেছি যে তাদের স্টোরিটা বললো, মানে জয়ী হলো কেমনে। হ্যাঁ, এবং পরে যারা থাকবে তাদের জন্য একটা ভালো হবে যে একটু ইন্সপায়ার্ড হবে এরা, এবং কিভাবে তারা এই স্ট্রাগলটারে ওভারকাম কইরা এখানে প্রতিষ্ঠিত হয়েছে। তো অনেকে আছে বলতে চায় না, পাবলিকলি তার ঘটনা শোনাতে চায় না। আবার আমরা পেয়েছি কয়েকজন, তাদের সাথে আমাদের আলাপও হয়েছে, তারা বলবে তারা কিভাবে স্ট্রাগল করছে, কিভাবে এদেশে আছে, ফ্যামিলি লাইফ মেনটেন করছে, করার পরে আস্তে আস্তে কিভাবে তারা নিজে মোটামুটি স্টাবলিশড হয়েছে। এই ঘটনাটা তারা স্টোরিটা বলবে। তো এখানে মেল ফিমেল বহুত থাকবেন, এবং যারা শুনবেন তারা হয়তো আগামীতে তারাও তাদের গল্পটা বলবেন। তো আমরা চাচ্ছি যে কমিউনিটি, যে শুধু এখানে এখন যারা নতুন আসতেছে, আইসা দেখতেছে যে তফাজ্জল ভাই বড় বিজনেসম্যান, অমুক বিজনেসম্যান, বড় বড় সবকিছু, মসজিদ, মাদ্রাসা, সবকিছু রেডিমেড হয়ে গেছে। কিন্তু এগুলা যে করতে, তখন আমাদের মুরব্বিয়ানরা আগে যারা আসছিল এরা কতটুকু স্ট্রাগল করছে, কতটুকু কষ্ট করছে। এবং একটা ছিল যখন ওই যে তখন তো আরেকটা বর্ণবাদী সমস্যাও ছিল। তো এইগুলারে আস্তে আস্তে এই নতুন প্রজন্মের কাছে বা এই নতুন যারা আছে এদের কাছে, এদের সামনে তুলে ধরা আমরা মনে করি এটা আমাদের একটা দায়িত্ব। এই যে বর্ণবাদের প্রসঙ্গটা বললেন, এই মানে পেমব্রিজ গার্ডেন ওয়েস্ট লন্ডনের তো এমনি মানে পোশ এলাকা। জি হ্যাঁ, এবং ওই সময় যেহেতু বর্ণবাদ ছিল, এখনও তো এলাকা চেঞ্জ হয়েছে, এখনও তো মানে আরো পোশরা আছেন। মানে আপনারা যে সবসময় এদিকে মানে যাওয়া আসা করেন, আপনাকে যে কোনো বর্ণবাদ এখনো কি মানে ফিল করেন? না, এখন আমরা এটা ফিল করি না। আগে এক সময় আমি শুনেছি, যখন বাংলাদেশ সেন্টারে ছিল, আগে যখন যারা স্টুডেন্টরা থাকতো বা রান্না বাড়া করতো, কোনো সময় আছে কাপড় মেলে দিত, তো বাইরে থেকে যারা দেখতো এরা আবার একটা কমপ্লেন দিত কাউন্সিলে। তারা চায় না যে এখানে আপনি গোসল করে লঙ্গিটা মেলে ধরবেন, গামছাটা মেলে ধরবেন, কেউ বাইরে থেকে দেখেও, এটা তারা চায় না। এটা কমপ্লেন করতো, এবং লোকাল যে কাউন্সিলর সে নিজে এসে কমপ্লেন করতো। এই কিছুদিন আগে একটা ঘটনা বলি। লোকাল কাউন্সিলর, আমার সাথে তার পরিচয় আছে, ইংলিশ ভদ্রলোক। আমাদের পিছনের একটা গেট আছে, এটা মানে গেটটা হলো আমাদের গার্ডেন আছে, তো গেটটা অনেক পুরনো, ভেঙে গেছে, এটা নতুন গেট করার কথা। তো ওই পুরনো গেটটা ভেঙে গেছে, একটা দরজা মানে 2টা পার্ট, এক পার্টের অর্ধেক ভাঙ্গা আর বাকি ঠিক আছে। আমাকে ফোন করছে, আমি তখন বাসায়,
যে মিস্টার দেলোয়ার এইরকম গেটটা তো ভেঙে গেছে, এটা তো খুবই দেখাচ্ছে, এটাকে বললাম না, এটা তো অর্ডার দেওয়া হয়েছে, নতুন একটা গেট লাগবে। তারা এইটা বললাম, তো তার এই কিউরিয়াসিটি হলো এটা গেট ভাঙা কেন, এটা সুন্দর থাকতো। ভেরি এক্সক্লুসিভ টুরিস্টরা তো আসে এই দিকে, এই জন্য মনে হয় ওদের একটা অনেক টুরিস্ট আসে। নটিং হিল বা পেমব্রিজ গার্ডেন যেটা বললেন, ভেরি এক্সক্লুসিভ এরিয়া, ভেরি রিচ এখানে এরিয়া। পাশে তো হইলো পোর্টোবেলো মার্কেট, এখানে প্রচুর টুরিস্ট আসে, স্যাটারডে সানডে প্রচুর মানুষ থাকে। এই বিল্ডিং এর এখন বাজার দর কত হতে পারে? আমরা তো কয়েকদিন আগে করাইছিলাম 28 মিলিয়ন পাউন্ড। 28 মিলিয়ন পাউন্ড ওয়ার্থ। আই থিঙ্ক ইটস ফেয়ার টু সে বাংলাদেশের বাইরে বাঙালি জাতির সম্পত্তি যদি কোনো জায়গায় থাকে বাংলাদেশ সেন্টারে, আমি আর জানা নাই যে বাঙালি জাতির একটা সম্পদ এই প্রপার্টির থাকি দাম বেশি আছে। সো ইটস এ ম্যাসিভ অ্যাসেট। আর আমি এর সাথে সাথে ওই জিনিসটা হইমু, whatever we do as community leader hoka, community servant hoka, we should do it for the future generation. Hence we are trying to engage আমাদের বড় একটা চ্যালেঞ্জ, but inshallah with due time we will overcome this challenge. Then আমরা নতুন প্রজন্মকে engage করার জন্য, আর they deserve it, they're Bengali, their forefathers fought for our country, they have contributed one way or another to Bangladesh Center as well. So one of the focus is to engage young people and prepare them to take over inshallah in the future. কারণ সবগুলো জিনিসের নেক্সট স্টেজ চিন্তা করা অবশ্যই অ্যাডভান্স চিন্তা ভাবনা। আমি একটা ছোট বিরতি, যে বিরতিকে ফিরে এসে আমরা অন্যান্য প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভালোবাসি কমিউনিটিতে আমরা কথা বলছিলাম লন্ডনে বাংলাদেশ সেন্টার নিয়ে, এবং আপনারা জানেন যে এটা ঐতিহাসিক একটি সেন্টার, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, মুক্তিযুদ্ধের ক্যাম্পেইনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এবং স্বাধীন বাংলাদেশের দেশের বাইরে প্রথম হাই কমিশনার ছিল এই বাংলাদেশ সেন্টারে। আমরা এই বাংলাদেশ সেন্টার নিয়ে কথা বলছি। আমরা যাচ্ছি ছোট্ট একটা বিরতিকে ফিরে এসে আবার বাংলাদেশ সেন্টার নিয়ে কথা বলবো। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আমার কোন সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতি ছিলাম, বিরতিকে ফিরলাম। আপনারা দেখছেন ভালোবাসি কমিউনিটি, আমরা কথা বলছি বাংলাদেশ সেন্টার নিয়ে, এবং আমাদের সঙ্গে কথা বলার জন্য স্টুডিওতে আছেন সেন্টারের ভাইস চেয়ারম্যান তাফাজ্জুল মিয়া এবং জেনারেল সেক্রেটারি মোহাম্মদ দিলওয়ার হোসেন। আমরা এখন একটু কথা বলতে চাই, আপনাদের একটা নির্বাচনের মাধ্যমে আপনারা এসেছিলেন ক্ষমতায়, এবং হয়তো আগামীতে নির্বাচনের হয়তো সময় গণিয়ে আসছে। নির্বাচন একটা তো আপনাদেরকে দিতে হবে, মানে এই নির্বাচন নিয়ে আপনাদের প্রস্তুতি কেমন? আমরা যে 26 নভেম্বর নির্বাচন হলো, নির্বাচনের পরে তো প্রায় এই নভেম্বর আসলে 2 বছর হয়ে যাবে। 9th ফেব্রুয়ারি আমাদের এজিএম ছিল, তো সব মেম্বাররা উপস্থিত ছিলেন, প্রচুর মেম্বার। ওনারা আমাদেরকে একটা ম্যান্ডেট দিয়েছেন যে আর 1 বছর এক্সটেনশন করার জন্য। এটার কারণ হলো সাথে সাথে যে কনস্টিটিউশন যেটা আছে আমাদের বাংলাদেশ সেন্টারের সংবিধান, এটাকে এই বর্তমান সময়ের সাথে একটু যুগোপযোগী করা, এবং এখানে অনেক ক্লামজি অনেক আছে, ওইগুলারে একটু ঠিক করে পরবর্তী নির্বাচন দেওয়া। আমরা বর্তমানে এইটা নিয়ে কাজ করতেছি, কনস্টিটিউশন নিয়ে। এখানে অনেক পুরনো সিস্টেমে করা। আমরা বর্তমানে এটা চ্যারিটি তো ঠিকই আছে, এরপরে আবার রেজিস্টার্ড আছে, এখন আবার ওইটা চ্যারিটি লয়ার দিয়ে ভালো করে এটা টাইট সুন্দর সংবিধান করা, যেটা নির্বাচনের পরে যে কোনো বিতর্ক না আসে। তো ওইটা নিয়ে আমরা কাজ করতেছি, কারণ আপনি জানেন গত নির্বাচন পরে অনেকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন ইস্যু তৈরি করেছে যে এইভাবে হয় না, এইভাবে হবে এরকম। বাট আমরা এইগুলারে সবগুলারে সামনে রাইখা আমরা একটা কমিটির মিটিং, মাননীয় হাই কমিশনারও ছিলেন উপস্থিত, মিটিংয়ে আমরা সবাই উভয় পক্ষ রাজি হয়েছি, মিনিটস করেছি যে এইভাবে আমরা নির্বাচন করব। তখন আমরা ওইভাবেই নির্বাচন করেছি, এইভাবে নির্বাচনের রেজাল্ট হয়েছে। হয়তো আপনার পক্ষে গেছে, নতুবা আমার পক্ষে গেছে, আমার পক্ষে যায় নাই, আমি মানতে পারি নাই, আমার পক্ষে আসলে ঠিক আছে। এইরকমই আমাদের অবস্থা। সুতরাং একটা সিম্পলিফাইড অন টাইম বর্তমান যুগের লাগিয়ে আর কি একটা পরিবর্তন আমরা রেডি করলাম, ইনশাল্লাহ এটা ডেলিভার দেব আশা রাখলাম।
কারণ সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট পলিসি ইন লাইফ। আর দিলওয়ার ভাই হইয়া গেছে আমরা সেক্রেটারি হিসাবে যে 1984-এর, and there has been no changes, and it's time to change and make it up to date. কনস্টিটিউশন, যে সো আপনারা এই সেটাই করতেছেন। এই যে এটার লাগে আমরা কাজকর্ম চলে, ইনশাল্লাহ আমরা চেষ্টা করলাম যে পালা একটা কনস্টিটিউশন যেভাবে ইজি হয়, সবের লাগি সুবিধা হয়, আর আপ টু ডেট একটা কনস্টিটিউশন মানে উপহার দেওয়া। সেটা হলো যে কনস্টিটিউশন সংস্কারের মধ্যে আপনারা আছেন। জি যেটা আপনি বলছিলেন বিরতিতে যাবার আগে, যে নতুন প্রজন্মকে বা আমাদের ফিউচার জেনারেশনকে ইনভলভ করার যে একটা বিষয় আছে, মানে আপনারা যে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করছেন সেটা ভালো তাদেরকে নিয়ে, কিন্তু মানে এই যে কনস্টিটিউশনের যে কিছু বিষয় আছে যেখানে মানে এমন কিছু আছে কিনা যাতে তাদেরকে আকৃষ্ট করে, তাদেরকে মানে তারা যেভাবে এইটাতে মানে সংযুক্ত হতে পারে এবং পরিচালনার ক্ষেত্রে তারা যাতে বিভিন্ন ধরনের ভূমিকা রাখতে পারে। যেটা আপনি বলছিলেন যে বিরতি যাবার আগে, যে আমাদের এই যে মানে এত বড় দামের একটা বিল্ডিং, হ্যাঁ, এই বিল্ডিংটা তো মানে এটা তো কাজের মধ্যে রাখতে হবে, এটাকে অ্যাক্টিভ রাখতে হবে। অ্যাক্টিভ রাখতে হলে তো not only active, Kamal bhai, in addition, if I may say so, there is huge opportunities there as well. Obviously we are in partnership with a developing company. এটা তো একটা টার্ম শেষ হয়ে যাবে, একটা টার্ম শেষ হয়ে গেলে এখানের সত্যি কথা বললে এখানের পিছনের যে জায়গাটা আছে আমরা অনেক পরিকল্পনা আছে। we have aspiration, we have dream, we can do so much, there is so much scope to not only provide the facility and space, increase the value as well. কারণ পিছনের আপনি নিশ্চয়ই গিয়েছিলেন, দেখছেন আপনি পিছনের যে জায়গাটা এটা খালি পড়ে থাকছে। সো এটাও একটা আমরা চিন্তাধারা আছে, আমরা কাজ চালাইয়া যাইরাম, বাট দ্যাট উইল বি ইট হ্যাজ ইটস ওন চ্যালেঞ্জেস। কারণ এই জায়গাটা তো লিজ আরেকজনের নামে, এরার লগেও আমরা মিলিয়া কাজ করতে হবে ইউনাইটেডলি ইন প্রোডাক্টিভলি, বাট নট ফর ভেরি near future, for long term. So it's a great asset, and I would welcome all the Bengalis in UK and around the world আপনারা বাংলাদেশ সেন্টারের লগে জড়িত হোকা এবং ওয়েবসাইটে যাওকা। যদি আপনারা এই হলিডে তো আইন, আপনাদের ওয়েবসাইট কতটা আপডেট? হ্যাঁ, আপডেট এখন ওয়েবসাইটের কাজ চলতেছে, আপডেট আছে, কিছু কাজ বাকি আছে। যার কাছে যা দিয়েছিলাম ওনাকে আমার কিছু ডকুমেন্টস সরবরাহ করতে হবে। আমাদের এটা একটা বিহাইন্ডে আমরা আছি, ওনাকে আমি টাইম মতো করতে পারতেছি না। আমি সরি, ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট উই গেট ইট রাইট। আপনি বলছিলেন ইয়াং, আমি আপনাকে ডিস্টার্ব করে বলছি, আমি স্পেসিফিক জানতে চাই, যেটা হলো যে মানে এই যে ব্রিটিশ ইয়াংদের নিয়ে আপনারা বিভিন্ন অনুষ্ঠান করছেন, সেটা ভালো, তাদেরকে মানে এটলিস্ট তারা বিল্ডিং এর ভেতরে আসছে, তারা বাংলাদেশ সেন্টার দেখতে পাচ্ছে, বুঝতে পারছে এটা কি। কিন্তু যেটা আমার প্রশ্ন ছিল যে মানে পরিচালনার যে একটা কমিটি আছে, এইটাতে তাদেরকে ইনভলভ করার মতো কোনো ধরনের মানে আপনার তাদেরকে উৎসাহিত করার মতো কিছু আপনারা করতেছেন কিনা? Definitely we need to engage them, we need them to become member of Bangladesh Center as যে সময় মেম্বারশিপ খালি হয় একটা ওয়েটিং লিস্ট সব সময় আছে, লাকিলি or for good reason বাংলাদেশ সেন্টারের ভালো একটা ওয়েটিং লিস্ট আছে। ওদের নাম নিমা অ্যাপ্লিকেশন দিয়া systematically we need to engage them, we need to make them members, we need to give them the opportunity to end of the day দিলওয়ার হইয়া গেছেন যারা ফাউন্ডার আসলে এরা দুনিয়ায় নাই, মাত্র 9 জন আছেন কইলা, এর মাঝে 5 জন দেশও, ও দেশও 4 জন আছেন। এর সাথে সাথে all রেসপেক্ট, ওনার বয়স কিন্তু 80-90 এর থেকে ঊর্ধ্বেও আছে। সো আলহামদুলিল্লাহ তারা হায়াত দারাত কর্তা, এরা আমরা একটা বাংলাদেশি জাতির একটা উপহার দিছেন। তার চিন্তাধারা অনেক বড় আছিল। আই উইশ আমরা জেনারেশনে এত গিয়ে আর বড় হইতো, বাট উই আর ট্রাইং। দ্য এন্ড গোল ইজ ইয়েস। আপনার প্রশ্নের জবাবটা হইল ইয়েস, we want to engage, we want to bring them slowly, become a member, then come to the Council of Management, and eventually the next generation have to. এইটার লালন ফালন আমরা যেদিন থাকতাম না বা যে সময় থাকতাম না, আমরা ফাউন্ডার রাজামালান দুনিয়ায় থেকে অনেক গেছেন গিয়ে, আমরা তো যাই মুগি sooner or later. So somebody has to carry the baton, and we need to prepare that.
Hence, we are trying to engage young people, young professional hoka, normal manish hoka. Everybody is welcome in Bangladesh Center. So, দুলাল ভাই, আগামী 10 দিন আপনারা ক্ষমতা থাকবেন, এর মধ্যে আর কি প্ল্যান আছে আপনাদের, মানে বড় ধরনের কিছু করার? বড় ধরনের বলতে আমাদের তো এমনিই তো বাংলাদেশ সেন্টারের ন্যাশনাল দিবসগুলো, বাংলাদেশের ন্যাশনাল ইভেন্টগুলো তো আমরা করি, এইগুলো সবসময় করি, এটা তো আলাদা করে কিছু নাই। আর নতুনের মধ্যে আছে যে একটু বললাম যেটা মনে করেন আমরা ওই যে মেল ফিমেল মিলিয়ে একটা প্রোগ্রাম, আরেকটা আছে আমাদের প্ল্যান আছে, আমরা আরেকটা প্রোগ্রাম করতেছি জুলাইতে। এটা হলো গিয়ে যে ব্রিটিশ বাংলাদেশে যারা জনপ্রতিনিধি বিভিন্ন পাড়া বিভিন্ন টাউনে যারা কাউন্সিলর হয়েছে তাদেরকে আমরা একটা প্ল্যাটফর্মে আনা, তাদেরকে একটা জায়গা করে দেওয়া, একে অন্যের প্রতি ইন্ট্রোডাকশন দেওয়া, তারা কিভাবে স্ট্রাগল করে করে শুধু প্রতিনিধি শুধু দেওয়া। কারণ আমাদের আপনি দেখেছেন আমাদের স্পেসটা এত বড় না, মানে এই ধরনের বড় বড় প্রোগ্রাম কি আপনারা বাইরে করতে পারেন না? বাইরে আমরা ওভারঅল ইকো থেকে যদি সবাইকে ইনভাইট করেন যারা মেইনস্ট্রিম পলিটিক্সে আছেন, কাউন্সিলর বা অন্যান্য পদে, তাদেরকে তো আপনাদের এই ছোট হলে এক জায়গায় বসাতে বাইরে করা যাইবে, বাট ইউ আর মিসিং দ্য পয়েন্ট। আমরা দরকার দুটোটা, ওদেরকে এক জড়িত করা, যেটা দিলওয়ার ভাই বলছেন, বা এর সাথে সাথে বাংলাদেশ সেন্টারকে যে এই পর্যায়ে নিয়ে আনা হয়েছে, এই কষ্টের বিনিময়ে, এই স্ট্রাগলের বিনিময়ে তারা তো দেখাইতা না খোকা জিনিসটা। দেখাইলে আমি মনে করি আর কি দে উইল বি হ্যাপি, দে উইল এনগেজ, দে উইল প্লে দেয়ার পার্ট, অ্যান্ড ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমি একটু আগে বলে গেছি, এই বাংলাদেশ সেন্টার কিন্তু সারা বাঙালি জাতির, গোটা কয়েকজনের না। ইয়েস, ফাউন্ডার যারা আছেন এরা স্থান ও জায়গাতে আছে, যারা সার্ভিং কইরা যারা পার্মানেন্ট মেম্বারের স্থান আছে, লাইফ মেম্বারের স্থান আছে, জেনারেল মেম্বারের স্থান আছে, কাউন্সিল অফ ম্যানেজমেন্টের স্থান আছে। বাট এন্ড অফ দ্য ডে উই ওয়ান্ট টু ওয়েলকাম এভরি সিঙ্গল বাংলাদেশি। বাংলাদেশ থেকে যারা যদি দেখো নাকি হলিডে তাইন, আমাদের ওয়েবসাইটে যান, ইমেল দেন, you want to visit Bangladesh Center, because most people, they do live in West End or in that area. You're more than welcome to email us and we will be happy to give you a tour. বাংলাদেশ সেন্টারের ভিতরে মানে তো ওখানে তো মসজিদও আছে একটা। মসজিদ না বলতে আমাদের কমিউনিটি নামাজ, প্রেয়ার, মানে প্রেয়ার রুম বলা যায়। শুক্রবারে এটা ফ্রাইডে জুম্মার নামাজ হয়, প্রচুর মানুষ, মানে প্রচুর বলতে আগে তো প্রচুর মানুষ আসতো, আর মধ্যখানে বন্ধ হয় একটু গ্যাপ হয়েছে, এখন আস্তে আস্তে মোটামুটি 30-35 জন 40 জন হয়ে যায়। গত শুক্রবারে আমরা কিন্তু আমাদের নিচে যে রুম, এখানে প্রায় 35 এর মতো অ্যাকোমোডেশন আছে। গত শুক্রবারে আমরা কিন্তু উপরের রুমে আমরা নামাজ পড়াইছি, মানে নিচে জায়গা দিতে পারেন না, নিচে জায়গা হয় নাই, আস্তে আস্তে এটা হচ্ছে। আর ওই যে আরেকটা বললেন যে আপনি কাউন্সিলর ও যারা, যেটা এটা আমরা টাইমটা করছি 3টা থেকে রাত্রে 10টা, মানে এর মধ্যে আপনি আসা যাওয়া করতে পারবেন। এই জন্য মানে অ্যাকোমোডেশনের এত অসুবিধা হবে না, নির্ধারিত কোনো ইয়ে নাই লম্বা সময়ের ভিতরে। হ্যাঁ, লম্বা সময়। এখন মনে করেন ম্যানচেস্টার থেকে কেউ আসলো, শুধু 3টায় আসে, আমরা এখানে স্ন্যাক্স খাবারের ব্যবস্থা করবো। 3টার সময় আসলে উনি দেখলো, ওনার সাথে আলাপ হলো, আমরা সেন্টার পক্ষ থেকে যদি কিছু দিতে পারি ওনাকে একটা দিলাম, উনি পরিচিত হলেন, আমরাও পরিচিত হলাম, পরে উনি চলে গেলেন। দূরে থাকে যারা, লন্ডনের যারা থাকে হয়তো তারা 6টার সময় আসলো। তো এরকম ইয়ে থাকলে মানে অনেককেই আমরা সুযোগ করি। তো আর বাইরে করা যায়, বাইরে করতে হলে এটা একটা ফাইন্যান্সিয়াল বিষয়ও, হলের প্রচুর পয়সা, আমাদের চ্যারিটি অর্গানাইজেশন, আমরা এমনিই আমরা প্রতি মাসে একটা না একটা প্রোগ্রাম করি। একটা প্রোগ্রাম করলে ছোটোখাটো একটা কস্ট আছে, খাবার টাবার দিতে হয়, মানুষ আসে, দেরি হয়ে যায়। তো প্রতি মাসে গেলে আমাদের দেখা যায় প্রচুর খরচ। আমরা এখন এভরি মান্থ, কোনো মাসে 2টাও আছে, এটা আমরা একটা ডেট করে রাখছি যে আমরা কোন মাসে কি করব না করব। কারণ অনেক দিন বাংলাদেশ সেন্টার মানে আগে ছিল আমরা কিছু কয়েকজনের মধ্যে, মধ্যখানে তো বন্ধ থাকায় মানুষের কাছে অত পরিচিতিটা ছিল না। অনেকে আমাকে এখন বলে আগে তো শুনলাম না কোনোদিন বাংলাদেশ সেন্টার, এখন তো দেখি আপনারা প্রতিদিনই একটা না একটা থাকে, সোশ্যাল মিডিয়ায় থাকে, বিভিন্ন জায়গায় থাকে, সবে দেখে। তো এটা আমি মনে করি এটা একটা ভালো ইয়ে আমাদের জন্য। মানে আচ্ছা, এই প্রোগ্রামটা হচ্ছে কবে কাউন্সিলরদের নিয়ে? 13th জুলাই সানডে। এই জুলাই আগামী মাসে, আগামী মাসে জুলাইতে করব। অগাস্টে আমরা একটা সামার ট্রিপ করার ব্যবস্থা, আগে হতো মধ্যখানে নাই, এখন আমরা অগাস্টে একটা সামার ট্রিপের ব্যবস্থা করতেছি। হয়তো সেপ্টেম্বরে ওই যে মেল ফিমেল নিয়ে একটা প্রোগ্রাম করব। তো মানে একটা না একটা প্রোগ্রাম আছেই, মানে জেনারেল কালচারাল প্রোগ্রাম কন্টিনিউয়াস। এরপরে আমরা আরেকটা আছে, ওই যে আমরা আরেকটা করব যে হেলথ বিষয়, যেটা ডাক্তারদেরকে নিয়ে NHS এর সাথে আমরা যোগাযোগ করতেছি, তারা যদি আমাদেরকে সাপোর্ট দেয়, ফ্রি মেডিকেল টেস্ট, চেক আপ
ডায়াবেটিস Awareness. অ্যাডভাইস, অ্যাওয়ারনেস, এইগুলো আমরা আরেকটা করতেছি। এটা কি ওয়ান অফ করবেন না অ্যাটলিস্ট মান্থলি একটা? না, এটা হয়তো মান্থলি যদি না পারি তো আমরা 2 মাসে করব। 2 মাসে একটা করবেন। এটা আমরা একটু এনএইচএস সাথে আমি যোগাযোগ করতেছি, তারা যদি এই সুযোগটা দেয়, কারণ আমরা তো ডাক্তার তো অনেকেই প্রাইভেটে আসবে না, আর এখানে তো আপনার ডাক্তারের কোনো ট্রিটমেন্ট দিতে পারবে না, শুধু আপনাকে অ্যাডভাইস করবে, হয়তো বলতে পারে আপনি জিপির কাছে যান, ইয়ে করেন। তো এইটা তাদের উপরে ডিপেন্ড করে, যদি তারা বন্ধ করে যদি 2 মাসে দিতে পারে বা 1 মাসে দিতে পারে, আমরা করবো। এটা আমাদের খুবই জরুরি। আরেকটা আছে আমাদের ইভেন্ট, বিজনেসম্যান যারা মনে করেন কেউ রেস্টুরেন্ট ব্যবসা, অন্যান্য ব্যবসা করে, অ্যাকাউন্টেন্টস যারা এই যে হিসাবগুলা করে, তাদের মাধ্যমে একটা অ্যাডভাইস দেয়া কিভাবে আপনার বিজনেস গ্রো করবে। হ্যাঁ, ব্যবসায়ী এটাও আমাদের একটা প্ল্যান আছে, বেশ কয়েকটা আছে আর কি প্ল্যান। মানে কয়েকটা পাইলট স্কিম আছে, যেটা ফ্রুটফুল হয়, চাহিদা থাকে, ডিমান্ড থাকে, এটা আমরা চেষ্টা করব যতটুকু বেশি পারা যায় সার্ভিস দেওয়ার জন্য। বিকজ নট এভরি program will be successful. You have to, there will be trial and errors. আচ্ছা। And pilot. এবার আরেকটা আছে লিগ্যাল অ্যাডভাইস, লয়ার। লিগ্যাল অ্যাডভাইস দেন আপনারা? না, আমরা দিব আর কি, এটা আমরা চেষ্টা করতেছি এটাও করার। কমিউনিটির সবাইকে আনলাম যে কি করলে কি হবে, আপনি এই কাজ করলে এইটা খারাপ, বা আপনার ইমিগ্রেশন বিষয়, অনেকের অনেক সমস্যা থাকে। তো ওই আমরা 2-3 জন লয়ার ইয়ে করলাম, ওনারা অ্যাডভাইস দিবেন, আগে থেকে বুক করে রাখলেন, হয়তো একদিন সানডে বা উইকেন্ড বা যেভাবে হোক 4-5 ঘন্টার একটা স্লট নিলাম, এখানে যে আপনি ফ্রি একটা অ্যাডভাইস নিয়ে আসতে পারলেন। এটা ভালো উদ্যোগ, কিন্তু আমি একটা প্রশ্ন করতে চাইছিলাম, যেটা মসজিদ নিয়ে, মানে মসজিদটা শুধু জমা হয় বা অন্যান্য, যদি ধরেন এই এলাকাতে অনেক বাঙালি আছেন বা অনেকে যান, বেড়াতে যান, হ্যাঁ, মনে করেন যে বাংলাদেশ সেন্টারে একটা মসজিদ আছে, যে এখানে নামাজটা পড়ে আসি, একটা প্রেয়ার রুম আছে, এ ধরনের কোনো ফ্যাসিলিটি আছে কিনা? এই ফ্যাসিলিটিটা আমরা নাই, কারণ এখানে এই মসজিদ একটা যে বেসমেন্টে যে হলটার আমরা শুক্রবারে নামাজ পড়াই কামাল ভাই, এটা ইটস এ হল, সো ইটস এ সার্ভিস উই প্রোভাইড অ্যাজ কমিউনিটি সার্ভিস। সো এই যে মসজিদের ফ্যাসিলিটিটা এটা সম্ভব না, নাই বর্তমানে, সম্ভব নাই আসলে। এমনি মসজিদ মানে এই ইসলামিক আর কোনো কার্যক্রম চলে কিনা? না, ইসলামিক কোনো কার্যক্রম তেমন একটা আর চলে মানে না। ওই যে এই ইভিনিং মাদ্রাসা বা ইভিনিং স্কুল? না, ওই ইভিনিং স্কুল আমরা শুরু করতে চাই, বাট এখন স্টুডেন্ট পাওয়া যাচ্ছে না। আগে ছিল আরবিক্স ইয়ে, এখন এটা আমরা শুরু করতে যাচ্ছি, বা প্রথমে একটু স্টুডেন্ট খুঁজতেছি, কারণ সব তো যার যারই একটা এঙ্গেজ হয়ে গেছে, আর এত দূর থেকে যাবে না, না এলাকার ইসলাম থেকে যাবে না, ওই এলাকার যাওয়া তো প্রশ্ন উঠে না। আমরা রমজানে আরেকটা করছি, প্রতি শুক্রবার জুমার নামাজ পড়ে যারা সহিভাবে কোরআন শরীফ পড়তে পারে তাদেরকে কোরআন শরীফ শেখানো, মানে ইয়েটা করা হয়েছে। সাথে সাথে এই নটিং হিল এরিয়াতে যে বাঙালি এক সময় অনেক ছিল, এগুলা এরা কিন্তু বাইরে চলে গেছে, সাবেবে চলে গেছে, ইস্ট লন্ডন, এখন ওই এলাকায় মানে বাংলা সেন্টারের কে কেন্দ্র করে আশপাশে বাঙালি কেমন আছে? মানে এখানে নিয়ারেস্ট না আছে, মনে করেন ক্যামডেন বেশি দূরে না, ক্যামডেন বার আছে। আচ্ছা, ক্যামডেন তো আর প্রচুর মানুষ আছেন, বাট একটু মানে এটাই লগি সেন্টারের নিয়ারেস্ট, আশপাশ আছে এটা খুবই লিমিটেড মানুষ। আর শুক্রবারে যারা নামাজ পড়েন, এখানে যারা বিজনেস করেন, জব করেন, বিভিন্ন শপে কাজ করেন, এরাই আসে মূলত। এটাও তো খারাপ না, ফ্রম অল ডিফারেন্ট কান্ট্রিজ, কালচার, শুধু বাঙালি না, বিভিন্ন জাতি, বিভিন্ন দেশের। আমি একবার পড়েছিলাম, দেখলাম যে বিভিন্ন, যখন আপনি পড়েছেন তখন মানুষ এখানে সীমিত ছিল, এখন কিন্তু অনেক প্রচুর মানুষ। এখন সামার টাইমে একটু বেশিও হন, জুম্মার সময়। সো এর বাইরে যে আগের যে এই অ্যাক্টিভিটিস গুলা ছিল, মানে প্রথম থেকে, ওই অ্যাক্টিভিটিস গুলা কি এখন মানে হয় কিনা? না, প্রথম থেকে শুরু থেকে যে অ্যাক্টিভিটিস করানো হতো, মনে করেন কম্পিউটার ক্লাস ছিল, কম্পিউটার শেখানো হতো এখানে বিভিন্ন সময়, ওই যে আরবিক, ওই যে এই যেগুলো ছিলই আগে, আরো আইটি ট্রেনিং, এগুলো এখন এইগুলো আর নাই। এখন তো আর কম্পিউটার শেখানোর প্রয়োজন পড়ে না, এই ডিমান্ডও নাই। আমরা চিন্তা করছি যেটা মানুষের কমিউনিটির উপকারে আসে, যেটা ডিমান্ড আছে, কি দেয়া যায় সার্ভিস, ওইটা নিয়ে আমরা কাজ করতেছি মূলত। ওইটা আমরা প্রোভাইড করার চেষ্টা, সময় উপযোগী, সময় উপযোগী এটা। তো ওইগুলো আমরা করতেছি। মনে করেন আমরা গানের ক্লাস শুরু করব, এখন আমি টিচার রেডি করছি, এখন তো স্টুডেন্টের দরকার, স্টুডেন্ট পাওয়া যায়। কিন্তু ব্রিটেনে, লন্ডনে অনেক প্রতিষ্ঠিত শিল্পীরা আছে, ওনারা কিন্তু এক সময় বাংলা সেন্টার গান শিখছে।
এবং আপনি মুক্তিযুদ্ধের সময় যিনি বাংলাদেশে ছিলেন বেনুভাই, উনি গান শিখাতেন, প্রচুর ছিল, আমিও দেখেছি। এখন তো স্টুডেন্ট পাওয়া যাচ্ছে না। মনে করেন আপনি আরবি পড়াবেন, আরবি ছাত্র তো পাওয়া যাচ্ছে, বাংলা ক্লাস করাবেন, বা আমরা সবকিছু চিন্তা করছি, কিন্তু স্টুডেন্ট না পাইলে এখন আর করা হয় না। কিন্তু ওই যে ওই একটা আগে ছিল এক সময়, আগে তো মানে এখন যে ডিমান্ড ছিল, বিভিন্ন এলাকায় যে সুযোগ সুবিধা বেড়েছে, ওই সুযোগ সুবিধা তো আগে ছিল না। না আগে ছিল না। জি জি, তখন অনেকে দূর দূরান্ত থেকে ওইখানে যায়, হ্যাঁ নিয়ে আসতো। কিন্তু এখন আরেকটা যে কথা আছে যে এখন মানে মানুষ দূর দূরান্ত চলে আসায় সুযোগ সুবিধা কিছু এখানে বেড়েছে। আবার এই যে এখানে মনে করা হয় যে বাংলাদেশ সেন্টারটা অনেক দূর পড়ে গেছে, এটাকে কাছে নিয়ে আসা দরকার। এক সময় ছিল, আগে মনে করেন ওই যে বয়স্ক মানুষদেরকে নিয়ে লাঞ্চিং ক্লাবের মতো ছিল, এখানে রান্না বাড়া হতো, খাওয়া দাওয়া, নিচে বড় কিচেন ছিল এবং গাড়িও ছিল, ড্রাইভারও ছিল, গাড়ি দিয়ে মানুষদেরকে আনা হতো, গাড়ি দিয়ে পৌঁছিয়ে দেওয়া হতো। এটা আগে ছিল, এখন এই সুযোগ নাই। এখন আমাদের ওই যে লাঞ্চিং ক্লাব করারও সুযোগ নাই, আমাদের এখানে কিচেনের ফ্যাসিলিটিটা নাই, এগুলো সব রুম হয়ে গেছে, কমার্শিয়ালি চলে গেছে। তো এটা আগের মতো আর নাই। এই যে আপনার 14টা রুম আছে, স্টুডিও রুম, একটা কোম্পানির সঙ্গে যে লিজ আছে, ওরা কাজ করেছে, একটা সময় তো লিজটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, লিজটা শেষ হওয়ার পরে এই মানে 14টা স্টুডিও রুম বাংলা সেন্টারে হয়ে যাবে, তখন এটা একটা বড় ইনকাম সোর্স হয়ে যাবে সেন্টারের। জি জি, মানে তখন মানে এই সেন্টারকে, এই যে বিশাল একটা ইনকাম সোর্স, তখন এই সেন্টারকে আর মানে বড় ধরনের কিছু করার কোনো প্ল্যান আপনাদের কাছে আছে? আমাদের একটা প্ল্যান আছে। আমরা যে আপনার পিছনে যে জায়গা, খালি জায়গাটা আছে, এটা এখনই আমরা ফিজিবিলিটি স্টাডি করাচ্ছি, আমরা নিয়ে মানুষ দেখাচ্ছি, আর্কিটেক্ট গেছে, সে একটা রিপোর্ট দিচ্ছে এটা এখানে কী হবে না হবে, এরপরে আমরা ওইটা নিয়ে আমরা চিন্তা করতেছি। তো আমরা আপাতত আমাদের ফাইন্যান্সিয়াল ইস্যু আছে, তো এখানে অনেক কিছু, তো এটা আমাদের মাথায় আছে যে আমরা এই পিছনের জায়গাটারে আমরা ডেভেলপ করবো, ম্যাক্সিমাইজ করে এটারে আবার কমিউনিটির কোনো কাজে লাগানো যায় কিনা। সারা বিল্ডিং না হলে তো কিছু অংশ তো কাজে লাগানো যাবে, তো ওইটা আমাদের প্ল্যান আছে, প্ল্যানের মধ্যে আছে। এর সাথে সাথে it's fair to say it's a grade 2 building. It has a lot of maintenance as well. But yes, আপনি যেটা বললেন যে লিস্টটা শেষ হওয়ার পরে তো obviously the 14 room will be occupied or returned back to Bangladesh Center, and there can be a potential huge income. কিন্তু অনেক দের আছে এই লিস্টটা, তো আমার মনে হয় আরো মানে এখন আমাদের প্রায় 5-6 বছর, আরো 7 years আলহামদুলিল্লাহ। বাট যেগুলা ফ্যাসিলিটি আছে এগুলাকে আমরা I want to see Bangladesh Center buzzing 24/7 if it's possible, and for good reason, for the benefit of Bengali community. আমার উদ্দেশ্য, আর এটাতে আমরা কাজ করতেছি, whether it's engaging ladies বলেন, ইয়ং জেনারেশন বলেন, প্রফেশনাল বলেন, বিজনেসম্যান বলেন, এই যে রিটায়ার্ড বলেন, সবের একবারে এই কথাটা হইলে গিয়ে সবের অধিকার আছে। Come forward, go to our website, email us, visit the Bangladesh Center, and you will enjoy it. নিজের কাছে আমি মনে করি গৌরব ফিল করবেন যে বাংলাদেশ সেন্টারের বাঙালি জাতির একটা এত বড় একটা প্রতিষ্ঠান যেন আছে। মানে এই বাংলাদেশ সেন্টারটা তো যেটা আমরা সবসময় বলি, আমরা এখানেও বলেছি যে মুক্তিযুদ্ধের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। মুক্তিযুদ্ধের আমাদের এখানে যারা নতুন প্রজন্ম আছে, যারা বাংলাদেশ সেন্টার দেখতে গেল, হ্যাঁ, যারা ওইখানে দেখতে যাওয়ার পরে ওইখানে যদি মুক্তিযুদ্ধ বিষয়ে কিছু যদি ওরা দেখতে পারে, এমন কিছু আপনাদের প্ল্যান আছে কিনা? আমি বলি, আমরা আপাতত মুক্তিযুদ্ধের উপরে বলতে আমাদের একটা এত জায়গাও নাই, মানে এই ফেসিলিটিটা যে আমরা মনে করেন মুক্তিযুদ্ধ একটা স্মৃতি জাদুঘরের মতো বা মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত যেগুলোর একটা আমাদের প্ল্যান ছিল, কিন্তু জায়গা করতে পারি নাই। আমরা যদি একটা জায়গার ব্যবস্থা করতে পারতাম, নিচের রুমে যেখানে নামাজ হয়, প্ল্যান ছিল ওইখানে করব। তো এখন দেখলাম এখানে নামাজ হবে, এখানে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত কিছু যদি করতে চান, অনেক ছবি টবি আসবে, এখানে নামাজ হবে না। এটা প্ল্যানটা বাদ দিছে, এটা আমাদের প্ল্যানের মধ্যে ছিল। মেইন হলে যে লাইব্রেরির মতো একটা লাইব্রেরি যেটা আছে, এখানে মুক্তিযুদ্ধের কিছু বুক আছে, বাংলাদেশে অনেক ধরনের বুক আছে। এখানে তো মূলত লাইব্রেরি ছিল, এখানে 400 ইয়ার্স পুরনো বুকও আছে ইংলিশ, অনেকে। নেপোলিয়নের একটা লাইব্রেরি ছিল, অনেক ঐতিহাসিক বিষয়। এখন এই আগ্রহ নাই মানুষের যে এখান থেকে বুক নিবে, পড়বে। আগে নিত, এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আমাদের কয়েকটা খণ্ড এখানে আছে, এগুলাও আছে। এখন আর মানুষের আগ্রহ নাই এরকম।
আর আমরা মূলত আমাদের একটা ডকুমেন্টারি আছে, মুক্তিযুদ্ধের উপরেই আছে, বাংলা সেন্টারের উপরে আছে। আমরা প্রতিটা অনুষ্ঠানে এটা দেখানোর চেষ্টা করি যে বাংলা সেন্টার কিভাবে হয়েছে, আগে কি ছিল, কারা এটা পারচেজ করছে, এটা সবগুলা হিস্ট্রিটা, এবং সাথে সাথে এটার সাথে সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধ একটু ক্লিপও থাকে, স্মৃতি বিজড়িত। তো এটা থেকে অনেকে ইয়ে করে। ধন্যবাদ, আমার সময় আসলে শেষ। ধন্যবাদ। তবুও লাস্ট আমি আপনাকে 30 সেকেন্ড দিতে চাই যে আপনি মানে একজন কমিউনিটির প্রমিনেন্ট ব্যবসায়ী এবং একটা বড় একটা সংগঠনের সঙ্গে আপনি জড়িত আছেন। এই সংগঠন নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আর কিছু যদি শেয়ার করতে চান। না, প্রিটি মাচ তো আমরা যেগুলা বলছি আপনার প্রোগ্রামের মাধ্যমে, এন্ড অফ দ্য ডে দ্য বটম লাইন ইজ বাংলাদেশ সেন্টার ইজ সব বাঙালি জাতির। আপনারা আমরা প্রোগ্রাম কালচারাল হোক আর স্পেশাল ইভেন্ট হোক আর মহিলাদের হোক, ইয়ং জেনারেশনের হোক, প্রফেশনাল হোক, বিজনেসম্যানের হোক, আইয়া যোগদান করৌকা, আমরা লোকে যোগাযোগ করৌকা, বাংলাদেশ সেন্টারের টেলিফোন করৌকা। আর যারা হলিডে তাইবা বিভিন্ন দেশ থাকি, দুনিয়ার যে কোনো দেশ থাকি বাঙালি, যদি আমরা বাংলাদেশ সেন্টারে ভিজিট করতা, ইউ আর মোর দেন ওয়েলকাম, বিকজ আই ফিল ইটস অ্যান অ্যাসেট হুইচ ইজ টু বি হ্যাপি অ্যাবাউট। আর এটার লাগি আমরা ফোর ফাদার হলতরে আমি থ্যাংক ইউ দেই যারা ফাউন্ডার অফ বাংলাদেশ সেন্টার। অ্যান্ড আমরা লাগি দোয়া করতা এটারে আমরা এগিয়ে নিতাম, প্রোডাক্টিভ হইতাম, মানুষের কাছে গর্বিত ফিল করতা যে সময়ও যায় বাংলাদেশ সেন্টার। থ্যাংক ইউ। ধন্যবাদ দুলাল ভাই। রোববার তো একটা অনুষ্ঠান হচ্ছে, আর কি কি হচ্ছে আপনি 30 সেকেন্ড যদি একটু। ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর চ্যানেল ইসলাম চ্যানেল বাংলায়। আজকে শুক্রবার, সবাইকে জুমা মুবারক। আর আমাদের অনেক তথ্য নির্ভর প্রোগ্রাম। আমরা বাংলা সেন্টার ব্যাপারে তো উনি বলেছেন, আমাদের পরিকল্পনা আছে, প্ল্যান আছে। আমরা হলাম কি ওই যে কেয়ারটেকার গভর্নমেন্টের মতো, সীমিত সময়ের জন্য, পরে নতুন কমিটি আসে, এইভাবেই চলে। আমরা যতটুকু পারি আমরা বাঙালি কমিউনিটির কাছে এই সেন্টারটি নিয়ে যাব, এটা আমাদের একটা অঙ্গীকার আছে। আর আগামী রোববার আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জয়ন্তী অনুষ্ঠান। আমি সবাইকে আমন্ত্রণ জানাই, সবাই যেন অনুষ্ঠানে আসে, উপভোগ করেন। আমাদের প্রতিটা অনুষ্ঠানে যারা অনেকেই অনেকেই যেতে পারেন না, আমি সবাইকে আমন্ত্রণ জানাবো যে আপনারা প্রতিটা অনুষ্ঠানে আসেন, সেন্টারটা দেখেন। সেন্টারের প্রতি এটা দায়িত্ব, শুধু আমরা দায়িত্বে আছি হিসাবে আমাদেরকে, সব বাঙালি কমিউনিটির সকলের একটা দায়িত্ব আছে এই সেন্টারের প্রতি। এবং এটাকে আমরা কমিউনিটির কাছে আরো কিভাবে আরো সহজভাবে নিয়ে পৌঁছানো যায় এবং কমিউনিটির সেবায় কিভাবে এটাকে উপযুক্ত সময়ে তুলে ধরা যায়, এটা নিয়ে আমাদের কাজ করছি। ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের আজকে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ভালোবাসি কমিউনিটি এবং আমরা কথা বলছিলাম লন্ডনের বাংলাদেশ সেন্টার নিয়ে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমাদের কথাবার্তায় কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিবেন এবং আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।